আমি চাঁদপুরের মতলব থানার মুক্তিকান্দি গ্রাম থেকে বলছি। পেশায় আমি একজন দুবাই প্রবাসী। আমি যে বাসাটায় বিগত ৮ মাস ধরে আছি, এই বাসাটা আমি ছাড়তে চাচ্ছি, কিন্তু পারছি না। যতবার আমি এই বাসা ছাড়ার কথা ভাবছি, ততবারই আমার সামনে কোনো না কোনো বাধা এসেছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি না পারছি বাসাটা ছাড়তে, আর না পারছি এই বাসায় থাকতে। এমনটা নয় যে বাসাটা অগোছালো, অসুন্দর, কিন্তু এই বাসায় এমন কিছু আছে যা আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না। গত বছর মার্চের শেষের দিকে আমি এই বাসাটায় আসি। অনেকটা কাকতালীয়ভাবেই বাসাটায় আমার আশা। তা না হলে এত অল্প টাকায় এত সুন্দর একটা বাসা পাওয়া একেবারেই সম্ভব নয়। ছোটবেলা থেকেই আমার একা থাকতে খুব ভালো লাগতো। এমনটা নয় যে আমি মানুষের সংস্পর্শ পছন্দ করি না। সবসময় আমি ভাবতাম আমার এমন একটা বাড়ি হবে যেখানে দোতলায় করিডোর থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাবো। বাসার সামনে ছোট একটা ফুলের বাগান থাকবে, গোছানো ছোট ছোট বেডরুম হবে, আর সামনে থাকবে বইয়ে ভরা ছোট্ট একটা লাইব্রেরি। তবে বাসাটা হওয়া চাই কাঠের তৈরি। ব্যালকনিতে থাকতে হবে হরেক রকমের ফুলের গাছ, আর তার সামনে ছোট একটা দোলনা। এই বাসাটা হুবহু আমার চাওয়া সেই বাড়িটার মতো। মার্চের মাঝামাঝি সময়ে আমি যাদের সাথে রুম শেয়ার করে থাকতাম, ওরা বাসাটা ছেড়ে দেয়। আমার একার পক্ষে 15,000 টাকা ভাড়া দিয়ে বাসায় থাকা সম্ভব ছিল না। অগত্যা বাড়িওয়ালা বাসা খালি করে দিতে বলল ওই মাসেই। তখন এমন একটা সময় ছিল যে আমি কোনো বাসাই পাচ্ছিলাম না, সেটা একা একা হোক কিংবা শেয়ারে। আমার বন্ধুদের বলার পর একজন এই বাসাটার খোঁজ দেয়। একদিন হুট করে এই বাসাটা দেখতে একা চলে আসি। কেন জানি না, অদ্ভুত একটা টান অনুভব করছিলাম বাসাটা যখন প্রবেশ করলাম তখন থেকে। এত সুন্দর পরিপাটি বাসা আমি আর আগে দেখিনি। দরজাটা দেয়াই ছিল। আমি 2-3 বার কলিং বেল বাজাতে বয়স 50-এর একজন মুরব্বী বেরিয়ে এলেন। আমি তাকে সালাম দিয়ে বললাম, কাকা, বাসাটা ভাড়া হবে? হ্যাঁ, কিন্তু আপনি? জি, আমার নাম ইরফা। আমি বাসাটা ভাড়া নিতে চাই। ও আচ্ছা, আপনি পুরোটা জানেন তো বাসাটার বিষয়ে? হ্যাঁ কাকা, বাসার মালিকরা সব বিদেশে থাকেন। আপনার ওপর দায়িত্ব বাসার, আর 3 মাসের আগে বাসা ছাড়া যাবে না, এই তো? হ্যাঁ, কিন্তু লোকটার মুখে একটা ভয়ের ছাপ। আমি ভাবলাম হয়তো ভাড়ার জন্য এমন করছে, তাই বললাম, কাকা প্লিজ না করবেন না, বাসাটা আমার খুব দরকার। আপনি যা চান তাই ভাড়া পাবেন, প্লিজ না করবেন না। বেশ, খানিকটা ভেবে উনি বললেন, ঠিক আছে, কাল চলে আসুন। ভাড়া কিন্তু 2,000। ভাড়ার কথাটা শুনে আমি বেশ চমকে গেলাম। এত সুন্দর বাসা, তার ভাড়া নাকি মাত্র 2,000 টাকা। বিষয়টাকে আর তেমন পাত্তা না দিয়ে আমি সেদিনের মতো চলে গেলাম। পথে যেতে যেতে ভাবলাম, এত সুন্দর বাসা, ভাড়া এত কম। যদিও বাসাটা একটু নির্জন এলাকায়, তাও এত কম। পথে যেতে যেতে ভাবলাম বাসাটা একটু নির্জন এলাকায়, হয়তো সে কারণেও হতে পারে। যাই হোক, পরক্ষণে ভাবলাম আমি আম খাচ্ছি, খাই, গাছ খুনে লাভ কি? আর তাছাড়াও এমন একটা বাসাই তো আমি খুঁজছিলাম। আমার লেখালেখিটা বেশ ভালোভাবেই চলবে এখানে। যদিও অফিসে যাবার খরচটা একটু বেশি, তবুও কোনো ব্যাপার না। পরের দিন আমি আমার ব্যাগপত্র সবকিছু গুছিয়ে চলে এলাম নতুন বাসায়। আমার সাথে আমার 2জন বন্ধু নিতু আর সজলও এসেছিল আমাকে সাহায্য করতে। যদিও আমার তেমন কোনো কিছু আনতে হয়নি, কারণ বাসায় সবকিছুই আছে। আমি শুধু আমার জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছি। নতুন বাসায় এসে সবকিছু গুছিয়ে আমরা 3 জন নিচের রুমে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। যদিও খুব বেশি পরিশ্রম করতে হয়নি আমায়, কেননা বাসাটা আগে থেকেই এত সুন্দর করে সাজানো ছিল যা বলার মতো নয়। আড্ডা দিতে দিতে সন্ধে হয়ে গেল। নিতু আর সজল চলে গেল। সেদিন আর আমার বাসাটা ভালো করে ঘুরে দেখা হয়নি। রাতে আফজাল চাচা, মানে বাসার কেয়ারটেকার, খাবার দিয়ে গেল। সেটা খেয়ে জলদি ঘুমিয়ে পড়লাম। ভোর 5টায় আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম আমার রুমের চারপাশটায়।
আমার রুমের ঠিক দক্ষিণ পাশে একটা জানালা, সেটা খুলে দেখি একটা কৃষ্ণচূড়া গাছ। ফুলে ফুলে পরিপূর্ণ পুরো গাছটা যেন অসম্ভব সৌন্দর্য বৃদ্ধি করছে। ভোরের আলো ফুটল, আমি তখন জানালায় ঠাঁই দাঁড়িয়ে আছি, বাইরের সৌন্দর্য দেখছি আর মনে মনে গুনগুন করছি। ঠিক তখনই পেছন থেকে আফজাল চাচার ডাক শুনে হুঁশ ফিরল। কাকা বলল, মামুনি, তুমি কি চা খাবে? না কাকা, আমি খুব একটা চা খাই না, বৃষ্টি হলে কখনো কখনো খাই। সকালে কি খাবে? তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করে বলছি, কিছু মনে করো না। আরে না কাকা, আমার আরো ভালো লাগছে। কাকা, আমি তৈরি করে নেব, আপনার কষ্ট করতে হবে না। আরে না মা, তুমি আর আমি দুজনই তো খাবো, এতে কষ্ট কি আছে? আজ আমি রান্না করে খাওয়াই, কাল থেকে না হয় তুমি রান্না করো। ঠিক আছে কাকা। কাকা, আমি কি বাড়িটা একটু ঘুরে দেখতে পারি? দেখো, তবে একটা ঘরে তালা দেয়া আছে, ওটা খুলো না, স্টোর রুম তো, তাই। আচ্ছা কাকা। বেরিয়ে পড়লাম পুরো বাড়িটা ঘুরে দেখতে। বাসার বর্ণনা অনেকটা এমন, পুরো বাসা জুড়ে মোট 6টা রুম রয়েছে, নিচে 3টা, ওপরে 3টা। ইট সিমেন্টের পরিবর্তে পুরো বাসাটা দাঁড়িয়ে আছে কাঠের ওপর, তবে ফ্লোর করা। ওপরের 3টা রুমও কাঠের পাটাতনের ওপর। ওপরের 3টা রুমের একদম দক্ষিণের রুমটায় আমি থাকি। রুমে আসবাবপত্র যথেষ্ট আছে। আমার রুমের সামনে ছোট একটা ব্যালকনি, মাঝখানে একটা রুম, আর তার সামনে মানে উত্তর পাশে আরেকটা রুম। উত্তর পাশের রুমে একটা ব্যালকনি রয়েছে, যা আমার রুমের ব্যালকনি থেকে স্পষ্ট। নিচের রুম 3টার একটাতে আফজাল কাকা থাকেন, একটা স্টাডি রুম, যেখানে 4-5টা আলমারি ভর্তি রয়েছে অসংখ্য লেখকের বই, ছোট একটা টেবিল আর চেয়ার, ছোট একটা দোলনা আর একটা সোফা। বাকি রুমটা কিচেন। বাড়িটা পূর্বমুখী করে তোলা হয়েছে। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা রয়েছে, যার এক পাশে একটা দোলনা, আরেক পাশে ছোট্ট শাকসবজির বাগান। বাসার সামনে গেটে লেখা আছে হাউস নাম্বার 321। বাসাটা পুরো ঘুরে দেখলাম, শুধু আমার রুমের উত্তর কর্নারের একটা রুমে বাইরে গেস্ট রুম দেখা হয়নি। আমি আফজাল কাকা বসে বসে সকালের খাবার খাচ্ছিলাম, তখন আমি কাকাকে বললাম, আচ্ছা কাকা, এই বাসার মালিকের নাম কি? আকরাম হোসেন। উনি এখন কোথায় থাকেন? আমেরিকা থাকেন পরিবার সহ। তার ছেলে মেয়ে কোথায়? এক মেয়ে, সেও আমেরিকা। সাহেব আজ 3 বছর হলো আমেরিকা গিয়েছেন পরিবার সহ। আসেন না? এখানে আসবে কিসের জন্য বলো মা? সব তো ওখানেই আছে। ও আচ্ছা, আপনি কি সবসময় থাকেন এখানে, পরিবারের কাছে যান না? না মা, আমি একা, পরিবার কই পাবো? একটা ছেলে ছিল, ছেলে আর তার মা একটা দুর্ঘটনায় মারা গেছে। আমার এখন কেউ নেই। আমি এই বাড়ি নিয়ে এখানেই থাকি, খাই আর বাড়ির দেখভাল করি। দুঃখিত কাকা, কষ্ট দিয়ে ফেললাম। এখন থেকে আমি আপনার মেয়ে, কেমন? আচ্ছা মা। এই বাসাটায় আমার দিনগুলো ভালো কাটছিল। রোজ সকালে সূর্যোদয়, বিকেলে সূর্যাস্ত দেখা, বই পড়া আর টুকটাক লেখালেখি, এভাবেই পুরো একটা মাস কেটে গেল। ততদিনে আমার আর আফজাল কাকার সম্পর্কটা বেশ মধুর হয়ে উঠেছে। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে হলো আমায়। বাসায় এসে চেঞ্জ করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম রুমে। রাতে গিটারের টুংটাং আওয়াজে ঘুম ভাঙল। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে সেটা খুঁজতে আমি বিছানা থেকে উঠলাম। মনে হলো আওয়াজটা আমার ব্যালকনি থেকে আসছে। আমি খুব খুশি মনেই পা বাড়ালাম, কারণ বরাবর গিটারের আওয়াজ আর বাঁশির সুর আমার খুব পছন্দের। ব্যালকনির দরজা খুলে দেখি সেখানে কেউ নেই। রুমে ফিরে আসতে যাব, তখনই চোখ পড়ল আমার ব্যালকনির বরাবর পাশের ব্যালকনিতে। সেখান থেকে একটা গিটারের আওয়াজ। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকার থাকার কারণে ঠিক বুঝতে পারছি না কে বাজাচ্ছে। আচমকা বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলাম পুরো ব্যালকনিটা ফাঁকা, কোথাও কিছু নেই। গায়ে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর। নিজের মনের ভুল ভেবে আবার এসে শুয়ে পড়লাম। প্রচণ্ড বৃষ্টিতে আমি ভিজছি, ঠিক বাইরের দোলনাটার মাঝখানে বসে। আমার পরনে বাসন্তী রঙের শাড়ি, দোলনায় দুলছি আর গুনগুন করে গাইছি, ছোট্ট একটা ঘর, এক টুকরো উঠোন, রইল নিমন্ত্রণ। হঠাৎ আমার ডান পাশে চোখ পড়তে দেখি সেখানে 2টা কদম আর একটা চিরকুট। চিরকুটে লেখা, ওগো প্রিয়া,
তব তরে আমার এই ফুল, যদি ভালোবাসো নির্ভয়ে তুলে, তা ধারণ করিও তব কেশে। চিঠিটা পড়ে আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে চলে যাচ্ছে। আমি তার মুখটা দেখতে পাচ্ছি না। আমি তাকে পেছন থেকে ডাকছি, এই যে শুনুন, শুনছেন? কে আপনি? হঠাৎ দরজায় কারো করাঘাতের শব্দে আমার ঘুম ভাঙল। আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। দরজা খুলে তাকিয়ে দেখি আফজাল কাকা দাঁড়িয়ে আছেন। কি হয়েছে মামুনি? কতবার করে দরজা ধাক্কাচ্ছি, তুমি উঠছো না। বেলা কত হলো দেখেছো? অফিসে যাবে না? না কাকা, আজ যাব না। কি হয়েছে? ঠিক আছো তো? তেমন কিছু না, একটু জ্বর। কাকা, এক কাপ চা হবে? মাথা ধরেছে। হ্যাঁ, আনছি। আপনাকে আনতে হবে না, আমি নিচে আসছি। কাকা চলে যাবার পর আমি ফ্রেশ হয়ে নিচে নামতে যাব, ঠিক তখনই দেখি আমার টেবিলে 2টা কদম ফুল রাখা। তাতে জমে রয়েছে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। খুব বেশি সময় হয়নি গাছ থেকে পাড়া হয়েছে। আচ্ছা, এটা কি সেই ফুল যা কাল রাতে দেখেছিলাম? বাস্তব কি ছিল ওটা, নাকি নিছক স্বপ্ন? স্বপ্ন হলে এই ফুলগুলো কোথা থেকে আসলো? বাসায় তো আমি ছাড়া কেউ আসেনি। তবে আমার মাথায় এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার জবাব আমার কাছে নেই। আরো অনেক ঘটনা আছে আমার কাছে, উৎসাহ পেলে আরো পাঠাবো। আমি ভাবছিলাম যে এই ঘটনার আরো বেশি অংশ থাকবে এবং বাসাটার রহস্য আমরা উন্মোচন করতে পারবো। যাই হোক, আমার মনে হয় যে এটা একটা অংশ, এই ঘটনাটির আরো অনেক অংশ থাকা উচিত এবং বাকি অংশটা আপনি খুব দ্রুত আমাদেরকে পাঠিয়ে দেবেন, কারণ এই বাড়িটা কেন এরকম ঘটছে, পরে কি হলো, আরো বিস্তারিতভাবে জানতে চাই। যেহেতু আপনি বলছেন অনেক ঘটনা আছে, নিশ্চয়ই এই বাড়ি রিলেটেড ঘটনা, সুতরাং সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। যারা আমাদেরকে শুনছেন তাদেরকেও বলছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আপনারা সবাই জানেন যে হ্যালোউইনের সময় এটি, এবং হ্যালোউইনের সময় আমাদের প্রচুর স্টোরি দরকার, যার কারণে আপনারা স্টোরি পাঠাতে একেবারেই কার্পণ্য করবেন না। এবং হ্যালোউইন উপলক্ষে আমাদের বিশেষ একটা অফার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক, আরও অনেক কিছু ঘটনা আমাদের কাছে আছে, সুতরাং আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আজকে রাতে ভূত.com আমাদের সাথে আপনাদের ভালো কাটছে। চলুন আমরা চলে যাই আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি আপনি পড়ে শোনাবেন এই প্রত্যাশায় লিখছি। আমি মেহেদি হাসান, বাসা চাঁদপুর, মতলব থানা, মুক্তিরকান্দি গ্রাম। ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক একটা ঘটনা। তখন আমি আর সেই বন্ধু নারায়ণগঞ্জের কোনো একটা শপে জব করতাম। তখন কথায় কথায় বন্ধু ঘটনাটি আমাকে বলতে শুরু করলেন। ঠিক দুপুর 12টা, 5টা ছেলে নৌকা ডুবে পানিতে তলিয়ে যাচ্ছে। নদীটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোট্ট সুন্দর গ্রাম দক্ষিণ চরটেকির পাশ দিয়ে বয়ে গেছে। 5 ছেলেকে মাঝ নদীতে তলিয়ে যেতে দেখে পাড় থেকে লোকেরা নৌকা নিয়ে মাঝ নদীর দিকে এগিয়ে আসছে ছেলেদের বাঁচানোর জন্য। কিন্তু তারা আসার আগেই আশিক পানিতে তলিয়ে যায়। তারা আশিককে কোথাও খুঁজে পায়নি। তারপর তারা ডুবুরি নিয়ে আসে, কিন্তু ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও আশিককে কোথাও খুঁজে পায়নি। ব্যর্থ হয়ে তারা চলে যায়। এভাবে কেটে যায় আরও 2 দিন। আশিকের কোনো খোঁজ পাওয়া যায় না। 4 দিনের দিন আশিকের লাশ পাওয়া যায় নদীর মধ্যে। কিন্তু আশিকের লাশ দেখে সবাই অবাক হয়ে যায়। আশিকের মাথা নেই, গলা কাটা, 2 হাতের বুড়ো আঙ্গুল অর্ধেক নেই, যেন কেউ কামড়ে খেয়েছে। পায়ের 2 আঙুল নেই, ঠিক হাতের আঙুলের মতো নিয়ে গেছে। আশিকের এই মাথাবিহীন দেহ দেখে চেনার কোনো উপায় নেই, কিন্তু আশিকের কাপড় দেখে সবাই চিনে ফেলে। তারপর এলাকাবাসীকে খবর দেয়া হয় এবং পুলিশ এসে আশিকের লাশ তুলে নদী থেকে নিয়ে যায় এবং তারপর তাকে কবর দেয়া হয়। কিন্তু নদীতে এরপর থেকেই ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। মাঝে মাঝে নদীর মাঝে আগুন ধরে যায়। মাঝরাতে এলাকাবাসী কান্নার আওয়াজ শুনতে পায়। এভাবে কেটে যায় 1 মাস। রাতের বেলায় হৃদয় শুয়ে আছে একা তার রুমে। হঠাৎ সে শুনতে পায় আশিক তাকে ডাকছে। আশিক তার জানালার পাশে দাঁড়িয়ে তাকে ডাকছে।
হৃদয় আশিককে দেখে অনেক ভয় পায়। ভয় পেয়ে হৃদয় তার জানালা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে হৃদয় তার বাবা মাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবা মা তার ডাকের কিছুই শুনতে পায়নি। সে তার বাবা মাকে আবার ডাকতে যাবে, তখনই সে চমকে উঠে। সে দেখে আশিক তার বিছানায় শুয়ে আছে। তা দেখে সে আরো ভয় পেয়ে যায়। তারপর হৃদয় আশিককে বলে সে কি চায় হৃদয়ের কাছে। তখন আশিক বলে, আমি অনেক কষ্টে আছি রে, আমার একা ভালো লাগে না, তুই আমার সাথে চল, দুজন একসাথে থাকবো, একসাথে খেলা করব, চল আমার সাথে, তোদের ছাড়া আমার একটুও ভালো লাগে না। আশিকের এই কথা শুনে হৃদয় অজ্ঞান হয়ে যায়। তারপর সকালে তাকে বিছানায় আবিষ্কার করে। সে দেখে তার বাবা মা তার বিছানার চারপাশে বসে আছে। তার বাবা মাকে জিজ্ঞাসা করে রাতে তার কি হয়েছিল। তারপর তার বাবা মাকে রাতের সব ঘটনা খুলে বলে, কিন্তু তার বাবা মা তার কথা কিছুই বিশ্বাস করে না। রাত বাজে 12:57। তখন হৃদয় আজকেও আবার আশিকের ডাক শুনতে পায়, কিন্তু আশিককে দেখে আজকে হৃদয় অনেক ভয় পেয়ে যায়। হৃদয় দেখে আশিকের চোখ দিয়ে কেমন যেন আগুনের মতন বেরোচ্ছে। সে আরো দেখে তার মুখের ভেতরটা খুব অস্বাভাবিক। হৃদয় এসব দেখে আর সহ্য করতে পারে না। 2:45 হৃদয় তার বাবার ডাক শুনতে পায় এবং তার বাবাকে সে জিজ্ঞেস করে এত রাতে তাকে কেন ডাকছে। তখন তার বাবা তাকে বলে, তোর মা অনেক অসুস্থ, ডাক্তারকে খবর দিতে হবে, এত রাতে আমি একা যেতে পারবো না, তাই তোকে সাথে নিয়ে দুজনে একসাথে যেতে চাই, তাহলে আর কোনো ভয় নেই। হৃদয় তার বাবার কথা শুনে রাজি হয়ে যায় এবং দুজনে একসাথে হাঁটতে থাকে। ডাক্তারের বাড়িতে যাওয়ার জন্য নদীর পাড়ের রাস্তা দিয়ে যেতে হয়। যখনই তারা নদীর পাড়ে যায় তখন হৃদয় শুনতে পায় হাসির শব্দ আর কান্নার শব্দ। তা দেখে সে ঘাবড়ে যায় এবং তার বাবাকে যখন বলতে যাবে বাবা ভয় পেও না, তখনই সে দেখে তার বাবা নেই। তার বাবার জায়গায় আশিক দাঁড়িয়ে আছে। আশিক মরে গিয়ে যেন অলৌকিক শক্তির অধিকারী হয়ে আছে, যে কোনো সময় নিজের রূপ বদলাতে পারে। কিন্তু এবার হৃদয় দেখে আশিকের হাতে একটা ছুরি। সেই ছুরি দিয়ে সে নিজের গলা থেকে নিজের মাথায় কাটতে শুরু করে এবং আস্তে আস্তে সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটতে শুরু করে, যেভাবে তাকে নদী থেকে পাওয়া গিয়েছিল ঠিক সেই রকম। তারপর হৃদয় আরও দেখতে পায় নদীর নিচ থেকে কঙ্কাল উঠে আসছে। তারা সবাই হৃদয়কে নিয়ে ঘুরপাক খাচ্ছে এবং নদী থেকে আরো অনেক কিছুই তারা দেখতে পায়। অনেক কিছু লিখেছেন যেটা আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ ব্যাপারগুলো খুবই অস্বাভাবিক। আমি জানি না যে এটা আপনি কতটুকু সে অবলোকন করেছে। যাই হোক, পরদিন সকাল 10টা বাজে। হৃদয় এখনো ঘুম থেকে ওঠেনি। হৃদয়ের মা হৃদয়ের বাবাকে বলছে হৃদয় তো কোনোদিন এত দেরি করে ঘুমায় না, ও প্রতিদিন 7টার সময় ঘুম থেকে ওঠে, তাহলে আজকে এমন উঠছে না কেন। তাই হৃদয়ের মা হৃদয়ের বাবাকে হৃদয়কে ডাকার জন্য টাকা দিতে থাকে। যখনই তার বাবা তাকে ডাকতে রুমে যায় তখনই তিনি দেখেন রুমে হৃদয় নেই। তারপর তিনি মনে মনে ভাবেন হয়তো হৃদয় তাদের না বলে কোথাও গেছে, কিন্তু তিনি দেখেন হৃদয়ের মোবাইল বিছানায়। বিকাল 3টা বেজে চলেছে, হৃদয় বাড়িতে আসছে না। তা দেখে তার বাবা মা চিন্তিত হয়। তারপর তারা খুঁজতে যায় হৃদয়কে। তারা অনেকজনকে জিজ্ঞেস করে কাল হৃদয়কে তারা কোথাও দেখেছে কিনা। তখন একজন বলে, কাল রাত 2টার পর আপনি তো হৃদয়কে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, তারপর আপনি বললেন হৃদয়ের মা অনেক অসুস্থ, তাই ডাক্তারকে খবর দিতে যাচ্ছেন। ওই লোকের এই কথা শুনে হৃদয়ের বাবা তো অবাক। তিনি বললেন, কাল রাতে হৃদয়ের মায়ের তো কিছু হয়নি, আর আমি তো রুমেই ছিলাম। ওনার কথা শুনে এলাকাবাসী অবাক। তাহলে কে গেল কাল রাতে? এভাবে কেটে যায় 3 দিন, কিন্তু হৃদয়কে কোথাও খুঁজে পাওয়া যায় না। 4 দিনের দিন ইমরান চলে যাচ্ছে সকালবেলা। তখন নদীতে হৃদয়ের লাশ দেখে তারপর এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নদী থেকে লাশ তুলে নিয়ে যায় এবং এলাকাবাসী এবং পুলিশ লাশ শনাক্ত করার পর দেখে যে আশিকের লাশের মতোই তার অবস্থা। মাথা নেই, হাতের বুড়ো আঙুল নেই, পায়ের আঙুল অর্ধেক নেই। তারপর তাকে কবর দেয়া হয়। এভাবে কেটে যায় আরো 2 মাস। সবকিছু ঠিক হয়ে যায়। তারপর হৃদয় এবং আশিকের লাশের মতো রিয়াদের লাশও পাওয়া যায় নদীতে। তার 1 মাস পর পাওয়া যায় তাহসিনের লাশ। তা দেখে এলাকাবাসী ঘাবড়ে যায়। যে 4 জনের লাশ নদীতে পাওয়া যায় তারা সবাই আশিক মরার দিন নদীতে নৌকা ডুবে পড়ে যাচ্ছিল। আচ্ছা, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে তার আগে। এই যে হৃদয় যে মারা গেল, হৃদয় মারা গেলে হৃদয়ের সাথে নদীর পাড়ে, আমি এই ঘটনাটা রাখছি যেহেতু আপনারা কি ধরনের ঘটনা পাঠান এটা জানা দরকার সবারই, এই জন্যই। এই যে হৃদয় যে মারা গেল, তাহলে হৃদয়ের সাথে কি ঘটেছিল নদীর পাড়ে, এই ঘটনাটি
কিভাবে সে এসে বলেছিল, মানে সে কিভাবে এসে জানালো বা তার ঘটনা কিভাবে জানালো সে। আমি দেখি পরেরটুকু পড়ে যে এটা আছে কিনা, না থাকলে এখানে কিন্তু একটা ঝামেলা আছে। যাই হোক, আমার কাছে মনে হয় যে ঘটনাটা আমি একটু শর্টকাটেই পড়বো। বাড়ি থেকে এলাকাবাসী তাদের তান্ত্রিককে নিয়ে আসে এবং তান্ত্রিক এই বলে আশ্বস্ত করে যে তিনি, আচ্ছা এরপরে যেটা হয় সেটা হচ্ছে, আমি একটু দেখি কি হচ্ছে। হৃদয়ের লাশ যখন পাওয়া যায়, কিন্তু আজ তারা 3 জন মারা গেছে, শুধু বাকি আছে শাহিন। তবে কি এবার শাহিনের পালা? শাহিন তার বাবা মার একমাত্র সন্তান, তাই শাহিনকে নিয়ে বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা অবশেষে সিদ্ধান্ত নেয় তারা এলাকা ছেড়ে চলে যাবে। কিন্তু যেদিন তারা বাড়ি থেকে চলে যাবে সেদিন এলাকাবাসী তাদের বাড়িতে এক তান্ত্রিককে নিয়ে আসে। শাহিনের হাতে পায়ে কোমরে তাবিজ বেঁধে দেয় এবং বলে যে এই আত্মা তাকে কিছু করতে পারবে না। রাত 1:54 বাজে। শাহিন একা তার রুমে শুয়ে আছে। হঠাৎ শুনতে পায় কেউ ফিসফিসিয়ে ডাকছে এবং শাহিন মানে আবার শাহিনকে কেউ ডাকতে আসে এবং শাহিনও যেতে রাজি হয়ে যায়। এবং তারা হচ্ছে ওই একসাথে তান্ত্রিকের পানি পড়া খেয়ে তারপরে হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি শুধু একটা জিনিস জানতে চাই যে শাহিনও কি মারা যায় নাকি? আমার কাছে মনে হয় যে শাহিনও মনে হয় মারা যায়, কারণ এখানে বছর 4 জনকেই মেরে ফেলা হয়েছে। তখন এই জন্তুটা তাদের সব কাহিনী খুলে বলে। সে বলে, আচ্ছা এখানে তখন বলছে যে তারা 3 জনও, শাহিন যেতে রাজি হয় নদীর পাড়ে এবং তার চাচাতো ভাই রূপী আশিক তার নিজের রূপে চলে আসে। তারপর তারা বাকি 3 জনও চলে আসে এবং 4 জন একসাথে হতেই তান্ত্রিক পানি পড়া দিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। তখন সে তান্ত্রিক এখানে চলে আসে এবং তান্ত্রিক তাদেরকে বন্দি করে ফেলে এবং 4 জন একসাথে হতেই তান্ত্রিক পানি পড়া দিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। তখন সে সেখানে যজ্ঞ আরম্ভ করে এবং যে তাদের মেরে ফেলেছে তাদেরকে আহুতি জানায় এবং 10 মিনিট পরে সে তাদের চেহারা দেখে তান্ত্রিকও ভয় পেয়ে যায়। তারপর 2 হাতের জায়গায় সাপ, পা দুটো চিতার, তখন সে তাদেরকে যজ্ঞ আরম্ভ করে এবং যে তাদের মেরে ফেলেছে তাকে আহুতি জানায় এবং 10 মিনিট পর সে আসে। তার চেহারা দেখে তান্ত্রিকও ভয় পেয়ে যায়। তার 2 হাতের জায়গায় কেমন যেন সাপের মতো এবং তার খুবই অদ্ভুত টাইপের চেহারা, এবং ওই জন্তুটা তাদের সব কাহিনী খুলে বলে। তার মানে কি এই জন্তুটাই তাদের অন্য যাদেরকে কিভাবে মেরেছিল সেই কাহিনীটাও খুলে বলে, সেইটার হয়তো পসিবিলিটি আছে। আমি এই জন্য শেষ পর্যন্ত পড়লাম, কিন্তু তারপরেও গল্পটা একটু খাপছাড়াই মনে হয়েছে আমার কাছে। সে বলে তাকে একদিন কেউ মেরে নদীতে ফেলে দিয়েছিল। তারপর তার আত্মা নদীতে বসবাস করে এবং সাপ এবং বিভিন্ন জন্তু জানোয়ারদের সাথে। সেখান থেকেই সে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তাই প্রথমে 4 বন্ধুকে মেরে ফেলেছে, কারণ তার বন্ধুরাই তাকে মেরে ফেলেছিল। তাই সে প্রতিজ্ঞা করেছিল যে কখনো বন্ধুদের একসাথে নদীতে পার হতে দেবে না। কিন্তু তান্ত্রিক মন্ত্রতন্ত্র করে তাদের 5 জনকে একসাথে বোতলে বন্দি করে মাটির নিচে পুঁতে ফেলে। এভাবে শাহিন এবং তার এলাকাবাসী বেঁচে যায়। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এরপর তিনি তার ফোন নাম্বারও শেয়ার করেছেন। ফোন নাম্বারটা আমি নাই বলি, নাম হচ্ছে মেহেদি খান। মেহেদি খান, আপনার এই ঘটনাটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক লেগেছে। এই ঘটনাটা যাই হোক, তারপর আমি রাখলাম। আশা করছি যে আপনাদের কেমন লেগেছে আমি জানি না, যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন। আর অস্বাভাবিক লেগেছে আমি আগেই বলে দিলাম, কিন্তু ঘটনাটি অনেকখানি পড়ে ফেলেছি এবং ঘটনাটি মানে তার প্রতি সম্মানও জানানো দরকার, কারণ আমার যা মনে হয় সেটা থেকেই মানে পুরো জিনিসটা সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমি এই ঘটনাটা রাখলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com শ্রোতা মণ্ডলী। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ভূত.com-এ পাঠানো এটি আমার 2য় ঘটনা, যদিও প্রথম ঘটনাটি কোনো কারণে সিলেক্টেড হয়নি। আমি নয়ন, লিখছি ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে। শুরুতেই রাসেল ভাইকে ধন্যবাদ জানাতে চাই এমন অসাধারণ একটি প্রোগ্রাম উপহার দেবার জন্য। আমার ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত থাকায় স্টুডিওতে উপস্থিত হতে পারবো না বলে দুঃখিত। পরবর্তীতে আরও ঘটনা নিয়ে স্টুডিওতে আসবো সেই ইচ্ছা আছে। আমি 2011 সালে ক্লাস 9-এ থাকা অবস্থায় ভূত FM শোনা শুরু করি এবং চেষ্টা করেছি নিয়মিত শুনতে। পরবর্তীতে ভূত.com নামে নতুন করে চালু হবার পর কিছুদিন পর থেকেই আমি নিয়মিত শুনি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাইয়ের মুখ থেকে
ঘটনা শুনতে অসাধারণ লাগে, তাই সিলেক্টেড হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটির সাথে আমি নিজে জড়িত, কারণ আমার সাথে ঘটা একটা অস্বাভাবিক ঘটনার মাধ্যমে বড় একটি ঘটনার কথা উঠে এসেছিল। শুরুতেই একটা কথা বলে নিই রাসেল ভাই, ঘটনাগুলো একদম সত্য ঘটনা। কেউ বিশ্বাস না করলে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যার সাথে ঘটনাগুলো ঘটে কেবল সেই বলতে পারবে এর ভয়াবহতা কতটা এবং একটা তার জীবন কত দুর্বিষহ করে ফেলতে পারে। আজ থেকে প্রায় 2 বছর আগে 2020 সালের কথা, করোনা মহামারীতে যখন সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, তখন অন্য সবার মতো আমিও আমার গ্রামের বাড়িতে ছিলাম। 2020 সালে গ্রামে বন্যার পানি অনেক স্থায়ী হয়, এর ফলে প্রচুর মাছ ধরা পড়ে গ্রামের বিলে, লাগোয়া ক্ষেতগুলোতে। এটা ছিল চলন বিল, যে বিলের কথা আগের ঘটনায় উল্লেখ করেছি। যদিও বিল উপচে গ্রামে পানি ঢুকছিল। বিলে যখন বন্যার পানি নামতে শুরু করে, তখন রাতের বেলা টর্চ লাইট, টোটা আর চিকন এক জাতীয় পোলো দিয়ে মাছ ধরার ধুম। টাকি, শোল, মাগুর, বাইম সহ এই জাতীয় বেশ কিছু মাছ ধরা পড়ে। আমার নিজেরও ছোটবেলা থেকেই মাছ ধরার প্রচুর শখ ছিল, তাই আমিও গ্রামের ছেলেদের সাথে টর্চ লাইট ও পোলো নিয়ে মাছ ধরতে যেতাম। রাত 9টা-10টা নাগাদ বের হয়ে মাঝরাতে ফিরতাম। যদিও তাদের মতো এত বেশি মাছ আমি ধরতে পারতাম না। একদিন রাতে আমি আর হাসান নামের আমার মামা দুজন মিলে চলন বিলে উত্তর দিকে একটি ক্ষেতে টর্চ লাইট দিয়ে মাছ ধরছিলাম। ঠিক দেখতে পেলাম 5-6 হাত সামনে প্রকাণ্ড সাইজের একটা শোল মাছ। সাইজে 3 থেকে 3.5 ফুট হবে। এত বড় শোল মাছ আমি কোনোদিন বাজারেও দেখিনি। মাছটা এত বড় যে এর পিঠ অনেকটা পানির ওপরে উঠে আছে। আমি দেরি না করে ঝটপট পোলো দিয়ে ঝাঁপ দেই এবং আটকে ফেলি। মাছটা আটকে গিয়ে লেজ দিয়ে ঝাপটা দেওয়া শুরু করে। আমি আরও শক্ত করে পোলোটাকে চাপ দিয়ে ধরে মাথায় গেঁথে ফেলি। মনে মনে খুব আনন্দিত ছিলাম, কারণ এত বড় মাছ আমি নিজে একা ধরতে পারবো ভাবিনি। আমি মাছটিকে ধরার জন্য যখন পোলোর ভেতরে হাত দেই, তখন দেখি কোনো মাছ নেই। তাহলে কি পোলো ভেঙে বের হয়ে গেছে মাছ? ভালো করে মাছ খুঁজে পোলো উপরে তুলে দেখি ভেঙেছে কিনা চেক করার জন্য, কিন্তু পোলো ঠিক আছে। অবাক করা বিষয় হচ্ছে, টর্চ মেরে দেখলাম যেখানে আমার পোলো ছিল এবং হাত দিয়ে চেক করছি, সেই ঘোলা পানি থেকে আনুমানিক 2 ফুট দূরে মাছটা আবারও সাবলীলভাবে এগোচ্ছে। মনে হচ্ছে একটু আগে যে পোলোতে আটকে ছিল তার কোনো লক্ষণই নেই। বের হলো কিভাবে সেটা চিন্তা না করে আমি আবারও ওকে ফলো করি, কিন্তু পোলোতে আটকাতে পারি না। পোলো চেয়ে নিচের ক্ষেতের দিকে চলে যায়। আমি পিছু নেই এবং নিচের ক্ষেতের স্বচ্ছ পানিতে স্পষ্ট দেখতে পাই। আবারও পোলো দিয়ে ঝাঁপ দেই। শোল মাছটা আবারও আরেকটু পানির নিচে নেমে যায়। এভাবে আমি শোল মাছের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁটু পানির নিচে নেমে যাই। এদিকে গ্রামের ওই হাসান মামা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং আমাকে ডাক দেন, কিন্তু তিনি দেখেন আমি নেই। তাজ্জব ব্যাপার, মামা ভাবলেন ছেলেটা আমাকে একা রেখে চলে গেল। এদিকে আমি এই মাছের পেছনে দৌড়াচ্ছি। এক ধরনের জিদ চেপে গেছে, এই মাছ ধরতেই হবে, কিন্তু মাছ কোনোভাবেই ধরতে পারছি না। ক্রমেই আমি বেশি পানিতে নামছি। মামা তখন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন যে দূরের বিলে দক্ষিণ পাশে একটা আলো টিমটিম করে জ্বলছে। মামা তাড়াহুড়া করে সেই আলোর দিকে আসলেন এবং দেখলেন আমি উড়ু সমান পানিতে টর্চ মেরে কিছু একটা তাড়া করছি। মামা আমাকে ডাক দিলেন, আমি সাড়া দিচ্ছি না। বরাবর জোরে ডাকাডাকির পরেও যখন আমি সাড়া দেইনি, তখন মামাই সেখানে গিয়ে আমার হাত ধরেন। তখন আমার হুঁশ আসে। মামা বলেন, কি করিস এখানে, এত পানিতে কি করছিস? এ তো শোল মাছটা দেখো না। কই শোল মাছ? আর তোর লাইটের চার্জ তো শেষ, এই কোমর পানিতে তুই শোল দেখছিস? চল জলদি বাড়ি চল, কয়টা বাজি খেয়াল আছে? মামা ঘড়ির দিকে টর্চ মেরে দেখায় রাত 3টার উপরে বাজে। আমি তো পুরো অবাক হয়ে যাই। এত কম মুহূর্তে এত সময় পার করা সম্ভব? আরো অবাক হই, আমার টর্চে তখন শুধু টিমটিমে আলো দেখতে পাওয়া যাচ্ছে, যা এই পানিতে মাছ দেখা তো দূরে থাক, চাঁদনি রাতেও রাস্তা দেখা যাবে না। তাহলে এই এতটুকু আলো দিয়ে আমি কিভাবে বের হলাম? মামা আমাকে নিয়ে দ্রুত বাড়িতে চলে গেল। সারা রাত আমি এসব ভেবে ঘুমাতে পারিনি।
সকালে ঘুম থেকে উঠে আমার নানি আমাকে বলে, রাতে নাকি শোল মাছের পেছনে দৌড়েছিস। তোর হাসান মামা বলল, হ্যাঁ, মাছটা বারবার অল্পের জন্য পানিতে নেমে যাচ্ছিল, ধরতে পারিনি। তখন নানি আমাকে পাশের বাড়ির এক মামা আছে, তার নাম তুলা মামার কাছে নিয়ে গেল এবং বলল, তুলা, তুই একে বোঝা, এ সারা রাত একটা শোল মাছের পেছনে দৌড়েছে। যদিও আমি নিজেও রাতে বাড়ি ফিরতে ফিরতে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। তুলা মামা বলল, ভাই না, শোল মাছের মতো একটা শক্তিশালী মাছ মানুষের সংস্পর্শ পেলেই যে একটা শীষে বিলের মাঝখানে চলে যায়। সেই শোল মাছ তোমার কয়েক ফুটের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। সেই শোল মাছ তোমার পোলোর নিচে আটকাচ্ছে, এর পরেও তোমার আশেপাশে ঘুরছে আর তোমাকেই ধীরে ধীরে গভীর পানিতে নিয়ে যাচ্ছে। এটা তুমি কোনো মাছ না এখনো বুঝতে পারোনি? এটা মাছ না রে ভাই, না, এটা বিলে থাকা পিশাচ। এই পিশাচগুলো মানুষকে নানানভাবে ভুলিয়ে ভালিয়ে পানিতে নিয়ে আসে এবং শেষে পানিতে ডুবিয়ে মারে। তোমার ভাগ্য ভালো যে ওই মুহূর্তে তোমার হাসান মামা তোমাকে দেখেছিল, নইলে আজকে কি হতো সেটা বলার অপেক্ষা রাখে না। আমি কথা শুনে তোমার পাত্তা না দিয়ে বললাম, এটা যে পিশাচ আপনি কিভাবে জানলেন মামা? মামা একটু মুচকে এসে বললেন, যার সাথে ঘটে সেই বুঝে রে ভাই না, এগুলো কি জিনিস। এর পরের ঘটনাটা মামার মুখ থেকে শোনা, তার মতো করে বলছি। আমি তখন নতুন বিয়ে করেছি, এই 95-96 সাল হবে, তোমার জন্মই হয়নি তখন। একদিন মাঝরাত নাগাদ আমি মাছ ধরতে বের হই বিলের উত্তর পাশে। অনেক মাছ ছিল সেদিন, শোল, গজার, মাগুর ইত্যাদি। মাছ ধরছি, এমন সময় বিশাল আকৃতির এক গজার মাছ আমার সামনে এসে পড়ে। বিদেশ থেকে পাঠানো সেই শক্তিশালী লাইট দিয়ে স্পষ্ট দেখতে পেলাম কয়েক ফুট লম্বা সেই মাছ। আমি দেরি না করে তক্ষুনি টোটা দিয়ে আঘাত করলাম আর টোটাটি সেই মাছের পিঠে ঢুকে গেল। আমি যেই না মাছটি ধরতে যাব, দেখি টোটায় মাছ নেই, পাশ দিয়ে চলে যাচ্ছে। কোনোভাবে ছুটে গিয়ে আবারও আঘাত করলাম, কিন্তু আঘাত মাছের গায়ে লাগেনি। এভাবে কয়েকবার আঘাত করার পর মাছটি নিচের দিকে চলে যায়। আমি তাকে অনুসরণ করে দেখি নিচের ক্ষেতে স্থির হয়ে লেজ নাড়াচ্ছে। স্বচ্ছ পানিতে স্পষ্ট দেখতে পেলাম কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টাকে রাতের বেলার ভুল ভেবে আঘাত করলাম, কিন্তু এবারও মিস। এভাবে এর পেছনে পেছনে আমি প্রায় 2.5 ফুট পানির নিচে নেমেছি। তখন আমার হুঁশ হলো এবং আমি দেখি এই মাছ আরো বিশাল আকার ধারণ করছে। পানিতেও বিশাল পিঠ দেখা যাচ্ছে এবং আমাকে লেজ দিয়ে ঝটকায় পুরো পানিতে ডুবিয়ে দেয়। আমি তখন বুঝে গেছি আজকে কার পাল্লায় পড়েছি। পানি থেকে ডাঙায় যাওয়ার চেষ্টা করলে কে যেন আমার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এবং সজোরে চিৎকার করতে থাকি, আমি, কে আছো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু এত রাতে আশেপাশে কেউ ছিল না। আমি ধরে নিয়েছিলাম আজকে বুঝি আর বাঁচা গেল না। যত দোয়া কালাম জানতাম পড়তে থাকলাম এবং প্রাণপণে সামনের দিকে এগোতে চেষ্টা করলাম, কিন্তু আমার পা ক্রমশই নিচের দিকে তলিয়ে যাচ্ছে। বুক সমান পানিতে চলে গিয়েছিলাম আমি। ঠিক ওই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে ফজরের আজান কানে ভেসে আসলো। ঠিক তখনই সব স্তব্ধ হয়ে গেল, কেমন যেন নীরব। আমার পাও ছেড়ে দেয় অসরলি হাতটা। আমি কোনো রকম পাড়ে উঠে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম সেই কাদামাটিতেই। ঘুম ভাঙতে দেখি শরীরে প্রচণ্ড জ্বর। প্রায় 10 ঘন্টার মতো ঘুমিয়েছি আমি। সকালে বিলের ধারে গ্রামের লোকজন ছেড়ে গিয়েছিল জাল তুলতে, তারাই আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমত ছিল বলেই হয়তো পিশাচের হাত থেকে বেঁচে ফিরেছি ওই দিন। মামার মুখ থেকে এই ঘটনা শুনে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। কি হতে চলেছিল আমার সাথে তাহলে? হাসান মামার সময় মতো না আসলে কি হতে পারত সেদিন ভেবেই কয়েকটা দিন মাথা ব্যথা ছিল। যাই হোক, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। চেয়েছি যথেষ্ট কাটছাট করে
লিখতে তবুও অনেক বড় হয়ে গেছে, গুছিয়ে লিখতে পারি না। এরপরেও লিখলাম, কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে কিছু বাস্তব ঘটনা রয়েছে, অভয় দিলে লিখে পাঠাবো। ধন্যবাদ ভূত.com-এর সকল শ্রোতা এবং কলাকুশলীদের। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই চমৎকার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদের ঘটনা চাই। আমাদেরকে ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে আপনি যত বেশি পারেন ঘটনা পাঠিয়ে দিন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সাজ্জাদ হোসেন নয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটিয়ে যাওয়া একটি সত্য একটি ঘটনা। ঘটনাটি সাল 2012, তখন আমার বয়স 10 বছর। এখানে বলে রাখি ভাই, আমরা 3 ভাই বোন। আমি সবার বড়। আমার নাম মোহাম্মদ হানিফ। আমার বাসা ঢাকা জেলার ধামরাই থানার দক্ষিণাতকরা গ্রামে। তো সরাসরি আমার বড় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে আমার আব্বু তখন ইটের ভাটায় কাজ করতো। ইটের ভাটায় কাজ করার জন্য আমার আব্বুকে ভোরে উঠে তারপর ইটের ভাটায় যেতে হতো। তো রাসেল ভাই, এখানে বলে রাখা হলো, আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে হাইওয়ে রাস্তা, ওখানে যেতে সময় লাগে 7 মিনিট সময়। অর্থাৎ হাইওয়ে পাশে আমাদের বাসা। অর্থাৎ তো ভাই, আমার প্রতিদিনের মতো কাজটা শেষ করে, ইটের ভাটা থেকে কাজটা শেষ করে বাসায় ফিরে আসে। তো ভাই, আসার পরে বৃষ্টি হওয়ার পর আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার বোন সবাই খেতে বসছি। খাওয়ার দাওয়া শেষ করে একসাথে বসে কথা বলতেছে। আমার সময় আমার ফুপু, অর্থাৎ আমার আব্বুর বোন, ফুপুর বাসা থেকে কল আসছে। তো আমার সময় আমার আব্বু বললাম, কথা বলার জন্য বলছে, আমার ফুপুর বাসায় যেতে হইব। বাসায় যাওয়ার জন্য কল দিয়েছে। তো আমার ওই সময় খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার ফুপুর বাসার দিকে রওনা দিল। তো ভাই, এখানে একটা কথা বলে রাখি, আমার আব্বু বলেছে যে যতটা থেকে মানে আসবো, বাসায় আসবো। আমার আব্বুর সবই লোক ছিল। তো এগুলো বিশ্বাস করতো না। তো সবাই আমাদেরকে বলে পুকুর বাসার দিকে রওনা দিল, হাতে একটি টর্চ নিয়ে। তো যাওয়ার পথে কোনো সমস্যা হলো না। কিছুক্ষণ যাওয়ার পর ভাই, এখান থেকে ওখানে যেতে কিছুক্ষণ যাওয়ার পথে 3 রাস্তার মোড় পড়ে ভাই। সেই 3 রাস্তার মোড়ের ওইখানে আসার সময় আমার আব্বু অনুভব করলো গরম হাওয়া একটু বয়ে গেল। তো ভাবলো হতে পারে কিছু কিছু জায়গায় গরম রোদের যে তাপ থাকে, সূর্যের যে তাপ থাকে, ওই তাপ থাকতেও পারে। তো এরকম কিছু ভাবে বললো না। তারপরে আব্বুর মতো আব্বু চলে গেল। তারপরে আর কিছু হলো না। তো যাওয়ার পথে ইটের ভাটার পাশ দিয়ে যেতে হবে আমার আব্বুকে। তো টর্চ নিয়ে যেতে তো রাসেল ভাই, এখানে একটা কথা বলে রাখা ভালো, ওই দিন রাসেল ভাই প্রচন্ড জ্যোৎস্নার রাত ছিল, মানে চাঁদনি রাত ছিল। চারিদিকে উজ্জ্বল, মানে অন্ধকার যেত না। তো টর্চ লাইটটার কারণ হচ্ছে যে জায়গা দিয়ে ওই সময় গাছপালা নিজে যেতে হবে, তখন অনেক সাপের কোনো ভয় টয় থাকতে পারে, এই জন্য নেওয়া হয়েছে, আমার আব্বু নিয়েছে। তো ভাই, ঠিকঠাক মতো পৌঁছালো বাসায়। তো পৌঁছানোর পরে আমার আব্বু কথা আলোচনা শেষ করতে রাত বাজে গেছে রাসেল ভাই 11:30 থেকে 11টা। তো ভাই,
আমার আব্বু কিন্তু রাসেল ভাই বলে রাখছিলাম সাহসী একজন মানুষ, তিনি এসব বিশ্বাস করে না। আর রাসেল ভাই আমার সময় জানেন তো, রাসেল ভাই গ্রাম অঞ্চলে 10টা মানে অনেক রাত, 10টা মানে অনেক রাত। তারপরও আমার আব্বু কথা মতো শেষ করে বাসার দিকে রওনা দিবে। তো এমন সময় আমার ফুপু বললো যে আজকে থেকে যাওয়ার জন্য আমার আব্বুকে। আমার আব্বু বললো না, থাকতে পারবো না। আমার আব্বু যে ইটের ভাটায় কাজ করে, তো রাসেল ভাই এখানে আমার আব্বু ইটের ভাটায় কাজ করে, কাজ কামাই দিবে না, মানে কাজ মিস দিবে না আর কি, এই কথা বললো, যাইতে হইব। সেভাবে সেই কাজ আমার আব্বু বাড়ির দিকে রওনা দিল। তো আমরা রওনা দেওয়ার সময় এখানে রাসেল ভাই বলে রেখা বললো আমার আব্বু রাতে একটা জ্বর ছিল, এবং আমার ফুপু আমার আব্বুকে বললো যে মতি, আমার আব্বুর নাম মতি। তো সে বললো যে খাওয়ার জিনিস নিয়ে যাওয়ার জন্য কিছু পিঠা দিয়ে দিল, কিছু সেমাই দিয়ে দিল, এগুলো দিয়ে দিল। আর বললো যে এগুলো নিয়ে যাওয়ার সময় নিয়ে যাস। তো আমার আব্বু তো থাক, নিতে হবে না, তারপর দিয়ে দিছে। তাহলে আমার আব্বু রাতে বললো যে, আমার বাবু বললো যে রাতের বেলা যাবি, কিছু একটা নিয়ে যা। আমাদের ভাই রাসেল ভাই, আমাদের যে গ্রাম অঞ্চলে একটা জিনিস প্রচলিত আছে যে রসুন অথবা ওই যে আরেকটা জিনিস ঘুষি, মানে ঘুষি, যে গ্রাম অঞ্চলে যে গোবর থেকে যে ঘুষি বানানো হয়, সেই ঘুষি অন্যকে সাথে করে দিলে কোনো মানে খারাপ কোনো কিছু জিন অথবা অন্য কোনো কিছু আসার সম্ভাবনা থাকে না, মানে এগুলো দিয়ে দেওয়া হয়। তো এগুলো বিশেষ করে মানে আগের যে মানুষ ছিল এগুলো বিশেষ করে। তো ভাই এগুলো দেওয়ার পর আবার এগুলো নিয়ে আসতেছে 5 মিনিট পর হাঁটার পরে রাস্তার দিকে নেমে আইল ধরে হেঁটে 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 যাওয়ার পর কোনো সমস্যা হলো না। সেই রাসেল ভাই কিছু দূর বা 2 মিনিট পর হাঁটার পরে রাসেল ভাই দুপাশে তাল গাছ মধ্যখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় মনে মনে ভাবলো যে পিছনে মনে হয় কিছু একটা শব্দ আছে। তো আগে রাসেল ভাই বলে রাখি যে আগে মানুষরা যারা মানে মুরব্বীরা যা বলেছে যে পিছনে শব্দ পেলে কোনো কিছু হলে পিছনের দিকে তাকানো যাবে না, যদি তাকানো যায় সম্পূর্ণ বডি ঘোরাতে হবে, আর না ঘোরালে একটু না। তো আমার আব্বু একটু সাহসী থাকায় বললো যে না, এটা মনের ভুল, এমনি কোনো কিছু না। আমার আব্বুর মতো হেঁটে আরম্ভ করলো। এমন সময় কিছু দূর হেঁটে যাওয়ার পরে অনুভব করলো যে পিছন থেকে আর কোনো শব্দ আসতেছে না। ওই সময় আমার আব্বু একটু আল্লাহ মনে মনে জিকির করতে করতে, আল্লাহর নাম স্মরণ করতে করতে যেতে লাগলো। তো এমন সময় রাসেল ভাই ইটের ভাটার সামনে একটি হিজুল গাছ পড়লো, পরে তার সামনে আর একটি গাব গাছ পড়ে। গাব গাছটি রাসেল ভাই অনেক ঘটনা আছে, যা পরে শেয়ার করবো। ঘটনাটি নিয়ে অনেক ঘটনায় আছে, সময় পেলে শেয়ার করবো, অডিওগুলো বা ইমেল পাঠাবো। তো ভাই এমন সময় আমার আব্বু যাচ্ছে এমন সময় দেখতে পাচ্ছে যে সামনে কিছু একটা হেঁটে চলে যাচ্ছে। জিনিসটা আমার চাচাতো ভাইয়ের মতোই বডি, মানে সেম হাইট, সম্পূর্ণ আমার চাচাতো ভাইয়ের মতোই। তো এমন সময় আমার আব্বু খেয়াল করলো যে আমার আব্বু যতই দ্রুত হাঁটার চেষ্টা করতেছে, ওই দূরত্বটা তত বাড়তেছে, ততই ধরতে পারতেছে না ওই অবয়বটাকে। সরি, সে আমার আব্বু ভাবছে যে হয়তো আমার চাচাতো ভাই হবে, অবয়ব এইগুলো কোনো করে নাই। অনেকক্ষণ হাঁটার পরে যখন ধরতে পারতেছে না, তখন ভেবে নিল ওটা খারাপ কোনো কিছু। তখন আমার আব্বু
মনে মনে সূরা পড়তে লাগলো এবং তারপর আল্লাহর নাম নিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো। এবং একটা রাসূল ভাই একটা কথা বলে রাখা বলো, আমার আব্বু ওই সময় টর্চ ধরছিল সামনের দিকে, তো টর্চের আলোয় যতটুকু দেখা যাচ্ছে মানে সেখানে পৌঁছাচ্ছে, মানে আলোটা পৌঁছাচ্ছে না, কিন্তু দেখতে পাইতেছে তাকে। এমনি লাইট বন্ধ করলে ওই সময় দেখতে পাইতেছে, কিন্তু ওই সময় ধরলে এখানে পৌঁছাচ্ছে না, মনে হচ্ছে অনেকটাই দূরে। তো ভাই এইভাবে করার পর ভাবলো যে না, খারাপ কিছু হতে চলেছে। আর এইভাবে এইভাবে করতে করতে এই সোরা পড়তে সোরা পড়ে হেঁটে যাচ্ছিল। তো তারপরে ভাই সেই রাস্তার পাশ দিয়ে যখন ক্ষেতের দিকে আইল চলে গেছে, একটু পর খেয়াল করলো ইটে যে আপনার যে ইটে যে খোলা দেওয়া হয়, ইট ঠিক করা হয়, এটার পাশ দিয়ে যে রাস্তায় চলে গেছে, ওইখানে যে হাতাল আছে, অর্থাৎ হাতালের পাশ দিয়ে চলে গেছে। পরে তারপর ওইদিকে যাওয়ার পরে দেখতে পেয়েছে যে অভাবটা আর নেই। তো এমন সময় আমার আব্বু সময় একটু গালাগালি এবং এটি খুব ভালো সামনে সাহস রাখার জন্য মানে একটু গালাগালি করার পর ওইখান থেকে মনে সাহস করার জন্য একটু হেঁটে যাওয়ার পরে সামনে একটি মসজিদ আছে। ওই মসজিদের পাশে আসার পর দেখতে পেল যে একজন আমার আব্বুরই পরিচয় লোক এদিকে হেঁটে আসছে। তো ভাই ওই জায়গায় হেঁটে আসার কারণ ওই জায়গায় বাড়ি, মানে তার বাসা, এই জন্য তারপর আব্বু তাকে শেয়ার করব, কিন্তু বললো যে মনে হলো শেয়ার করতে চেয়েছিল, কিন্তু বললো পরে শেয়ার করবো, এখন বাসায় চলে যাই। তখন আমরা ছোট 10 বছর বয়স। তো ভাই আমি আপনার একটা কথা বললাম যে বাসায় আসার পর আমার আম্মুকে বলতে চেয়েছিল না, আমার আব্বুর মুখে তাকার পরে দেখে একটা ভয়ের ছাপ মনে হচ্ছে। এই ভয়ের ছাপ দেখার পরে তারপর রাসেল ভাই আমার আম্মুকে বলার জন্য বলতে চেয়েছিল, কিন্তু তারপর আমরা একটু বললাম যে আব্বু কি হয়েছে বলো। তখন ভাবলো যে ছোট মানুষ ভয়টাই পাবা, মানে এভাবে বলতে, তারপরে এভাবে খুইলা সবকিছু বললো। তারপরে শুনলাম তার এরপরে আর কি। রাসেল ভাই ঘটনাটি যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনাই আছে। আর ওই যে রাসেল ভাই যে বললাম গাব গাছ বললাম ফেজল গাছের সাথে, ওই গাব গাছ নিয়ে অনেক ঘটনা আছে, পরবর্তীতে রেকর্ড পাঠিয়ে দেবো। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আর বল.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সোনেট, আমি খুলনা থেকে বলছি। আপনি কেমন আছেন সেটা আজ করবো না, বিকজ আমরা সবাই জানি যে আপনি সবসময় ভালো দলে। সো কথা না বাড়িয়ে সরাসরি স্টোরিতে চলে যাই। আজকে স্টোরিটা একটু অদ্ভুত, কতটা ভয়ের সেটা বলবো না, বাট অনেকটাই অদ্ভুত। স্টোরিটা শুরু করার আগে আমি লিসেনারদেরকে একটা বিষয় কল্পনা করতে বলবো। চিন্তা করুন যে আপনি একজন মানুষকে খুব ছোটবেলা থেকে চেনেন, আর আপনি খুব পছন্দ করেন এবং আপনি তার সাথে আপনার জীবন কাটাতে চান। কোনো একটা পর্যায়ে এসে আপনি বুঝতে পারলেন যে আপনি যে মানুষটাকে চিনতেন এই মানুষটা হয়তোবা সেই মানুষটা নয়। তবুও আপনি এত দ্বিধাদ্বন্দ্বের ভিতর থেকেও আপনি আপনার লাইফটা তার সাথে স্পেন্ড করতে রেডি আছেন। স্টোরিটা ফার্স্ট আমি দেখি একটা অনলাইন ফোরামে, আস্ক রেডিট নামে একটা অনলাইন কমিউনিটিতে একজন একটা পোস্ট করে। সেখানে সে সবাইকে তার লাইফের পার্সোনাল হরর স্টোরিগুলো শেয়ার করতে বলে। অনেকে স্টোরি শেয়ার করে, আর তার মধ্যে আমি যে স্টোরিটা পেয়েছি সেটা একদম শেয়ার করে। বাট প্রবলেমটা হলো সে পুরো স্টোরিটা শেয়ার করেনি, একটা সামারি সেখানে শেয়ার করে। অ্যান্ড দেন আমি তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করি অ্যান্ড তাকে বলি যে পুরো স্টোরিটা আমার সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড দেন সে আমাকে পুরো স্টোরিটা শেয়ার করে। আর তখন আমি তাকে জিজ্ঞেস করি যে
আমাদের দেশে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, একটা যেখানে গোস্ট স্টোরি শেয়ার করা হয়। সো ক্যান আই শেয়ার আ স্টোরি ওভার দেয়ার? অ্যান্ড দেন সে বলে যে হ্যাঁ, ইউ ক্যান শেয়ার ইট, বাট দ্যার ইজ ওয়ান কন্ডিশন। সেটা হলো যে তুমি এই স্টোরির সাথে রিলেটেড কোনো রিয়েল নাম ইউজ করতে পারবে না। আমি বললাম যে ওকে, নো প্রবলেম। And then I asked, can I use the location you mentioned? And he said, yeah, you can use all the locations. So এই স্টোরির সাথে যতগুলো নাম আছে সেই নামগুলো আমি চেঞ্জ করে দিব, বাট লোকেশন, টাইম সবকিছু সেম থাকবে। ঘটনাটা ঘটে ইউএসএ, ক্যালিফোর্নিয়ায়। বেশি দিন আগে ঘটনা না, এই কোভিড যখন আসে তার কিছুদিন আগের ঘটনা। ইট মিনস 19 ঘটনা, 2019। যেটা হয়, সে ছোটবেলা থেকে তার একজন ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড বললে ভুল হবে, তার কাজিন আসলে। তার নাম ছিল জেনি। জেনির সাথে আসলে তার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, অ্যান্ড তারা একসাথে বড় হয় এবং তাদের লাইফের সব কিছু তারা একজন অন্যের সাথে শেয়ার করে। স্কুল লাইফ যায়, তারা ইউনিভার্সিটিতে ওঠে, অ্যান্ড তারা একই সাথে স্টাডি করে, নিজেদের মধ্যে বন্ধুত্বটা আরো বেশি গাঢ় হয়। অ্যান্ড কোনো এক পর্যায়ে যে তারা রিয়েলাইজ করে যে তাদের এই রিলেশনশিপটা আসলে ফ্রেন্ডশিপের সীমাবদ্ধতার মধ্যে নেই, এটা সামথিং মোর। সো দেন তারা ডিসাইড করে যে হ্যাঁ, উই উইল ম্যারি। সো তারা যেটা করে, তারা তাদের ফ্যামিলিকে জানায় যে আমরা বিয়ে করতে চাই। তাদের ফ্যামিলি অবশ্যই এগ্রি হয়, বিকজ তারা ছোটবেলা থেকে খুব ভালো ফ্রেন্ড, তাদের লাইফে সব কিছু তারা শেয়ার করছে, তারা নিজেদেরকে অনেক ভালো করে জানে। সো সে সবাই রাজি হয়। সো কিছুদিন পর তাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে যায়। দেন তারা সিদ্ধান্ত নেয় যে নেক্সট সামারে তারা বিয়ে করবে, বাট বিফোর দ্যাট তারা একসাথে স্টে করা শুরু করে। ইট মিনস লিভিং টুগেদার। ওয়েস্টার্ন কালচারে এই বিষয়টা আসলে মানে খুবই নর্মাল যে তারা লিভিং টুগেদার করে। সো যাই হোক, তারা একসাথে বসবাস শুরু করে, তারা একই অ্যাপার্টমেন্ট শেয়ার করে। অ্যান্ড ঘটনাটা শুরু হয় তার কিছুদিন পর থেকে। একদিন রাতে তারা দুইজন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। অলমোস্ট 1:37 যে গল্পটা শেয়ার করে তার নাম হলো জন। জন একটা শব্দ শুনতে পায়। সে শুনতে পায় তার কানের কাছে কেউ একজন বলছে নক নক নক। জন ধর্মা করে উঠে বসে এবং সে দেখে যে জেনি সে উপুর হয়ে তার কানের কাছে মুখ এনে বলছে নক নক নক। জন বলে যে কি হয়েছে জেনি, এত রাতে এটা কি ধরনের জোক যে তুমি এত রাতে আমাকে জাগিয়ে তুলেছো, কালকে আমাদের কাজ আছে, কি হয়েছে? জেনি একটু হাসে আর বলে যে নক নক নক। জন বলে এর মানে কি? জেনি তখন বলে যে তুমি আস্ক করো আমাকে যে দরজার ওপাশে কে আছে। জন একটু অবাক হয়ে যায়, এর মানে কি? যাই হোক, সে ব্যাপারটাকে ওখানে শেষ করে দিতে চায়। সো সে বলে যে দরজার ওপাশে কে আছে। অ্যান্ড জেনি বলে দরজার ওপাশে আমি নেই, সো দরজা খোলারও দরকার নেই। এই বলে জেনি শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। তো জন আসলে একটু অবাক হয়, অ্যান্ড যাই হোক সে ব্যাপারটাকে ঠাট্টা হিসেবে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জন কাজে যাওয়ার আগে জেনির সাথে কথা বলে একসাথে ব্রেকফাস্ট করে। তা জন ব্যাপারটা আসলে তোলে না, ভাবে যে হয়তো এটা কোনো ঠাট্টা ছিল বা এমন কিছু ছিল। সো হি জাস্ট স্কিপড ইট, অ্যান্ড জন তার জবে চলে যায়। সারাদিন খুব ভালোভাবে চলে। দেন বিকালবেলা
জন আবার আসে, তার সাথে মুভি দেখে, ডিনার করে, এন্ড দেন তারা আবার ঘুমাতে যায়। হঠাৎ করে আবার সেই শব্দ, নক 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 নক। জন আবার ঘুম থেকে উঠে, এন্ড আজকেও সে একই জিনিস লক্ষ্য করে যে জেনি তার উপর উপুর হয়ে শুয়ে আছে। ইট মিনস উপুর হয়ে তার কানের কাছে মুখ নিয়ে নক 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 এ কথাগুলো বলছে। তো জন আসলে এবার একটু বিরক্ত হয়। তো সে বলে যে জেনি, এখন রাত 1:37 বাজে, এই টাইমে তুমি ঠাট্টা করছো, এটাকে আসলে ঠাট্টা করার বা কোনো সময় কিনা? তো জেনি যে হাসে, জেনি বলে, আস্ক মি হু ইজ ওভার দেয়ার। জন আসলে বলে, ওকে, হু ইজ ওভার দেয়ার? এন্ড জেনি বলে, দ্যাটস নট মি, সো ডোন্ট ওপেন দ্য ডোর। তো এটা বলে জেনি আবার শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এন্ড জনও ব্যাপারটাকে আসলে একটু বিরক্ত হয়, বাট সে ঘুমিয়ে পড়ে। পরের দিন আসলে জন জেনিকে আস্ক করে যে গতকাল রাতে কি হয়েছিল। জেনি ব্যাপারটাকে এড়িয়ে যায়, একটু হাসে। তো জন ব্যাপারটাকে ঠিক আছে বলে সে জাস্ট কাজে চলে যায়। পরের দিন রাতের বেলা একই ব্যাপার, 1:37, নক নক নক। এবার আসলে জন খুবই বিরক্ত হয় এবং সে আসলে খুবই রাগ করে, এন্ড সে জেনির উপর অনেক চিৎকার করে যে এটা তুমি কি করছো, এগুলো আসলে এটা আসলে মানে কি, প্রতি রাতের বেলা ঘুম ভাঙিয়ে নক নক নক, এটা মানে কি? তো এটা বলার পর সে জেনিকে দেখে যে তার চোখগুলো আসলে মানে খুবই মায়াবী, মানে কেঁদে ফেলবে এরকম অবস্থা। তো জনের আসলে একটু মায়া হয়। তো সে বলে, ওকে ঠিক আছে, চলো ঘুমাই। তারা আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন জন তার একজন ফ্রেন্ড আছে, তাকে কল করে, অ্যান্ড তার ফ্রেন্ড ছিল একজন সাইকোলজিস্ট, তাকে পুরো ব্যাপারটা আসলে শেয়ার করে। তো সাইকোলজিস্ট ফ্রেন্ড বলে, ওকে, এটা কোনো ব্যাপার না, হয়তো বা কোনো চাইল্ডহুড কোনো মেমোরি আছে, অথবা এই জাতীয় কিছু তার মধ্যে ইস্যু আছে। সো আমার সাথে একদিন দেখা করো তোমরা। তো যে কাজ কথা সেই কাজ, জন একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়, অ্যান্ড সে জেনিকে জানায় যে আমরা এরকম একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাব। তো জেনিও কোনো আপত্তি করে না, একটু মন খারাপ করে কিন্তু আপত্তি করে না। তো পরের দিন তার এই বন্ধুর কাছে যায়, অ্যান্ড তার বন্ধু তাকে সবকিছু চেক করে, দেখেন যে সবকিছু নর্মাল, এখানে অ্যাবনর্মাল কিছুই নেই। তো জন আসলে একটু চিন্তিত হয়ে যাচ্ছে, যদি সবকিছু নর্মালি থাকে তাহলে জেনি এমন বিহেভ করছে কেন? তো যাই হোক, পরের দিন রাতে আবার তারা ঘুমাতে যায়, ঠিক 1:37 নক নক নক। জন আবার ঘুম থেকে ওঠে এবং এবার সে প্রচন্ড রকম রেগে যায়, বাট যখন সে তার রাগটা প্রকাশ করবে তখন সে জেনির দিকে তাকায়, এন্ড একটা জিনিস দেখে সে স্তব্ধ হয়ে যায়। সে দেখে জেনির চোখগুলো জীবন্ত পশুর মতো জল জল করছে, আর তার মুখের কোণে একটা হাসি। এটা দেখে আসলে জন প্রচুর ভয় পেয়ে যায়, আর সে জাস্ট কোনো মতে বালিশটা নিয়ে উপরের অ্যাপার্টমেন্ট থেকে নিচের ড্রয়িং রুমে চলে আসে। সে ভাবে যে আমি ড্রয়িং রুমে ঘুমাবো, আশা করি কোনো সমস্যা হবে না। সো জন ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ে, অ্যান্ড ঠিক কিছুক্ষণ পর, ও জানে না জন যে ঠিক কত সময় পর, সে শুনতে পায় নক নক নক। জন ধর্ম করে উঠে এবং দেখে যে জেনি দাঁড়িয়ে আছে সামনে, এবং সে কিছুটা উদ্ভ্রান্তের মতো জনের দিকে তাকিয়ে আছে। তো জন যখন খুবই রেগে যায়, সে কিছু বলতে যাবে,
ঠিক তখনই জন শোনে যে দরজার ওপাশে কে যেন নক করছে। And ঠিক জেনির গলায় একজন বলছে, জন, তুমি যাকে দেখছো সে জেনি নয়, আমি রিয়েল জেনি। প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। তো জন কিছু বুঝতে পারে না যে তার সামনে দাঁড়িয়ে আছে জেনি, আবার দরজার উপাস থেকে কেউ বলছে আমি জেনি, এবং ঠিক জেনির ভয়েসে। জন কিছু বুঝতে না পারে, সে আসলে প্রচন্ড ভয় পেয়ে যায় অ্যান্ড সে দৌড়ে যে দরজা খুলতে যায়, তখন দেখে যে জেনি তার দিকে ছুটে আসছে এবং তাকে ধরার জন্য, এবং বলছে যে তুমি দরজা খুলো না, ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট ওপেন দ্য ডোর। জন জাস্ট অজ্ঞান হয়ে যায়। পরদিন ভোরে জন তাকে উপরের বিছনায় তাকে ঘুমন্ত অবস্থা পায়। জন দেখে জেনি স্বাভাবিকই আছে, অ্যান্ড জেনিকে সে জিজ্ঞেস করলে জেনি আসলে কিছুই বলতে পারে না। তারপর তারা একই সাথে লিভিং করে। অ্যান্ড জন আমাকে এই স্টোরিটা বলেছিল যে আমি এখনো জানি না যে কোন জেনি আসল জেনি, আর আমি এখন যার সাথে আছি সে আসলে আসল জেনি কিনা। সো থ্যাংক ইউ লিসেনার্স ফর লিসনিং দ্য স্টোরি। আমি জানি না আসলে জনের জায়গায় আমি থাকলে কি করতাম বা আপনি থাকলে কি করতেন, বাট কথা বলে না যে লাভ ডাজেন্ট নো এনি বাউন্ডারি। সো সবার উপর আসলে লাভ। তো এটাই ছিল স্টোরি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যালো ম্যান, ওয়েলকাম আপনাদের সবাইকে রবিবারের স্পেশাল এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর আমি রাসেল আছি পুরোটা সময় আপনাদের সাথে। আমরা আজকের ঘটনাটা শুরু করব, এবং হ্যালোইন যেহেতু আপনারা বেশি করে ঘটনা পাঠাবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ঘটনা আমি শুরু করছি। লিখছেন যেভাবে সেভাবেই পড়ছি। কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সর্বদা ভালোর দলে। আমি মোহাম্মদ ইমাম গজ্জালি, বাসা নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটি উল্লেখ করলাম না। আমার অনেক বন্ধু আছে যারা এখনো নিয়মিত ভূত.com শোনে, তারা এইটুকুতে এতক্ষণে চিনে ফেলেছে। তো বেশি কথা না বলে ঘটনায় আসা যাক। আশা করি ভালো লাগবে। ভূত.com-এ লিখে পাঠানো এটাই আমার প্রথম ঘটনা। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই লিখে পাঠালাম। আমি 2016 থেকে ভূত FM-এর নিয়মিত শ্রোতা। প্রতি শুক্রবারেই বন্ধুদের সাথে ভূত FM শোনা হতো, কিন্তু 2020 সালে ভূত FM অফ হয়ে যাওয়ার পর নিয়মিত শোনা হয় না। তবে সময় পেলে এই স্বাধীন অ্যাপের মাধ্যমে ভূত.com শুনি। বলে রাখা ভালো, আমি 2016 সাল থেকেই পড়াশোনার জন্য বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে নড়াইল জেলা সদরের একটি স্বনামধন্য মাদ্রাসায় ভর্তি হই। আমার বাসা মাদ্রাসা থেকে অনেক বেশি দূরে হওয়ায় মাদ্রাসা হোস্টেলে আমার থাকার ব্যবস্থা হয়। আমার মতো যাদের বাড়ি দূরে তাদের এরকম ব্যবস্থা করা হয়। আমি ছোটবেলা থেকে একটু শান্ত প্রকৃতির এবং ছাত্র হিসেবেও ভালো হওয়ায় খুব অল্প দিনেই সবার সাথে পরিচিত হয়ে যায়, এবং মাদ্রাসার স্যার সহ হোস্টেলের বড় ভাইরাও আমাকে বেশ ভালোবাসতেন। আসল ঘটনায় আসা যাক। আমি মাদ্রাসায় ভর্তি হই যখন, তখন ক্লাস 8-এর একজন ছাত্র ছিলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। হোস্টেলের পরিবেশটাও ছিল বেশ ভালো। আমার মতো অনেকে এখানে থাকে, তো 1 বছর কোনো সমস্যা ছাড়াই পার করি। সাল 2017, তখন আমি ক্লাস 9-এ পড়ছি। দিনকাল ভালোই কাটছিল। ঘটনা ঘটে এর পর থেকে। আমি আমাদের হোস্টেলের একটু বর্ণনা দিই। নড়াইল জেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তর দিকে আমার মাদ্রাসাটা ছিল। রাস্তার দুই পাশে ধানি জমি, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে পাকা রাস্তা। 3 কিলোমিটার পর রাস্তার পাশেই মাদ্রাসা। স্থানটার নাম নাই বা বললাম, ওখানে যারা শুনেছেন তারা এতক্ষণে চিনে ফেলেছেন। রাস্তাটি উত্তর দক্ষিণ ভাবে, তার পশ্চিম পাশে মাদ্রাসা, পূর্ব পাশে রাস্তার সাথে মিশেই হোস্টেলের প্রাচীর। হোস্টেলের চারপাশে উঁচু প্রাচীর। হোস্টেলের দক্ষিণ পাশে বড় বড় পুরাতন পুকুর, তার ঠিক পূর্ব পাশেই ঘন জঙ্গল। জঙ্গল শেষেই নড়াইল চিত্রা নদী আর তার আপন গতিতে বয়ে চলেছে। এই জঙ্গল ঘিরে অনেক ঘটনা শোনা যায়।
সত্য কথা বলতে রাসেল ভাই, এইখানে দিনের বেলাতেও কেউ আসে না ভয়ে। আমরা বন্ধুরা মাঝে মাঝে দিনের বেলা অনেকে মিলে এই জঙ্গলের মাঝ দিয়ে চিত্রা নদীতে গোসল করতে যেতাম। এখানে ঘটা অনেক ঘটনা আমার জানা আছে, যেটা অন্যদিন বলা যাবে। আসল ঘটনায় ফেরা যাক। আমরা যে হোস্টেলে থাকতাম সেখানে যে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে তা বড় ভাইদের কাছ থেকে অল্প বিস্তর শুনেছি, তবে কখনো ভাবিনি নিজেও তা প্রত্যক্ষ করব। সাল 2017, শীতকাল। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের 3 ক্লাস ছোট, মানে ক্লাস 6-এর একজন ছাত্র ছিল, তার নাম শাহিন আলম। মূলত ঘটনাটা তার সাথেই ঘটে এবং আমি সহ সেই সময় আমার বন্ধুরা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুব ভালোভাবে দেখি এবং সেটার জন্য অনেক মায়াও হয়। সেখানে অনেক আমাদের ছাত্রছাত্রী ছিল। শাহিনের রুমটা আমাদের রুমের পাশে হয়। আমি তার রুম থেকে স্পষ্ট দেখতাম। আমার রুমের জানালা দিয়ে তার রুমের জানালা দেখা যেত। তার রুমের জানালা খোলা থাকলে রুমে কি ঘটছে স্পষ্ট দেখা যেত। সাধারণত রাতে বেড়াতে জানালা বন্ধ করে ঘুমাতে যেতাম। কি মনে করে সেদিন আমি আমার রুমের জানালাটা খোলা রাখি এবং ঘুমিয়ে পড়ি। তখনও বাসা থেকে মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল। পুরো হোস্টেলে কয়েকজন বড় ভাই মাত্র মোবাইল ব্যবহার করত। সেদিন হঠাৎ করে রাতে ঘুম ভেঙে জানালা থেকে অতি ঠান্ডা বাতাস ঢুকে পড়ছিল। আমার রুমে আমি একাই ছিলাম, বাকিরা সবাই তখন ঘুমিয়ে। রুমের দেয়াল ঘড়িতে 3:15 বাজে। বিছানার একটু পাশে বসে বাইরে জানালার দিকে তাকাতেই চোখ পড়ে শাহিনের রুমের দিকে। এত রাতেও তার রুমে কেমন যেন আলো জল করছে। ভালোভাবে তাকিয়ে দেখি সে তার বিছানায় বসে কে বা কার সাথে কথা বলছে, কিন্তু এত রাতে তার তো ঘুমিয়ে পড়ার কথা। একবার ভাবলাম কি ঘটেছে দেখে আসি, আবার ভাবলাম এত রাতে যাওয়া ঠিক হবে না, সকালে দেখা যাবে। হোস্টেলে থাকা শুরু থেকেই ছেলেটাকে বড় অদ্ভুত লাগতো। কারোর সাথে তেমন কথা বলতো না, একা একা কি সব যেন বলে বেড়াতো। যাই হোক, সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে শাহিনকে ডেকে জিজ্ঞেস করি, কালকে রাতে তুমি কি করছিলে তোমার রুমে বসে? সে বলল, কিছু না তো ভাই, আমি তো সারা রাত ঘুমিয়েছিলাম। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু একটু অবাক হলাম। তারপর আর কিছু হয়নি। তৃতীয় দিন আবারও একই ঘটনা ঘটলো। কার সাথে যেন ছেলেটা খুব ঝগড়াঝাটি করছে বলে মনে হলো। আজ কি হচ্ছে দেখবো বলে ঠিক করলাম, কিন্তু বড় ভাইদের নিকট হতে শোনা কথাগুলো মনে পড়তেই আর যেতে ইচ্ছা করলো না। বড় ভাইরা বলছেন তারা এখানে এসেছে অনেক দিন কেটে গেল। হোস্টেলের বড় ভবনটি 3 তলা বিশিষ্ট এবং অনেক পুরনো। মাঝে মাঝেই এই ভবনের ছাদে ধূপধাপ করে হাঁটা চলার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তাদের কথাগুলো এমন ছিল, তারা ছাদে গেলেই কিছু দেখতে পেত না, আবার নুপুর পায়ে ছাদে হাঁটাহাঁটি করছে এমন শব্দও পেত। হোস্টেলে ঠিক উত্তর পাশে ছিল বড় পুরাতন 3টি তাল গাছ। দূরত্ব ছিল একটি আরেকটি থেকে প্রায় 30 ফিটের মতো। সেখানে নাকি গভীর রাতে মাথাহীন ঘোড়া একটি গাছ থেকে অন্য গাছে দৌড়াদৌড়ি করছে এমন দৃশ্য দেখা যায়, কিন্তু কাছে গেলেই খুঁজে পাওয়া যেত না। মূল ঘটনায় আসা যাক। পরদিন সকালে শাহিনকে ডাকলাম। রাতের ঘটনার ব্যাপারে জানতে চাইলে কেমন রাগী মুখে আমার দিকে তাকালো আর বলল, ইমাম ভাই, তুমি রাতে কেন তোমার জানালা বন্ধ করো না? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম, কিছু বললাম না। 2 দিন পর ঘটল আসল ঘটনা। হঠাৎ রাতে শাহিনকে তার রুমে পাওয়া যাচ্ছে না। রাত তখন 11টা হবে। কোথায় গেল ছেলেটা? বাইরের সীমানা প্রাচীরের গেট বন্ধ থাকে, তাহলে গেল কোথায়? আর সেই এত উঁচু, তার পক্ষে লাফ দিয়ে বের হওয়া সম্ভব না। সবাই মিলে আমরা খুঁজতে শুরু করলাম ছেলেটাকে। এরই মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম, হোস্টেলে যেদিকে বড় তাল গাছ তার নিচে কে যেন বসে আছে। একা একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তাও এগিয়ে দেখি শাহিনের মতো দেখতে। আমি কাছে গিয়ে ডাকলাম, শাহিন, এই শাহিন। শাহিনের চোখ খুলতেই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ইমাম ভাই, আমি এখানে কিভাবে? তার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। আমি আর বেশি কিছু বলতে পারলাম না, তাকে রুমে নিয়ে গেলাম। আমার সাথে অন্য সবাইও বেশ অবাক হলো। পরের দিন তার খুব জ্বর। ডাক্তার আসলেন, তাকে দেখলেন, কিন্তু তার জ্বরের কোনো কারণ খুঁজে পেলেন না। তার শরীর নাকি সুস্থ,
পরের দিন সকালে তার মুখ থেকে শুনতে পেলাম সে নাকি কাল সদ্য তার বাড়ি থেকে পাঠানো কিছু পিঠা এ জাতীয় কিছু খাবার খেয়ে রুমে পানি না থাকায় পাশের রুমে গিয়েছিল, কলপাড়ে গিয়েছিল পানি খেতে। হঠাৎ পানি খাওয়ার আগ মুহূর্তে তার গায়ে একটা ঠান্ডা বাতাস অনুভব করলো। সে পেছনে ফিরে সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে সাদা একটা অবয়ব, তার হাত পায়ের আকার বোঝা যাচ্ছে না। সে তাকে ডেকে বলছে, শাহিন, একাই খাবি, আমাকে দিবি না? এটা বলেই অবয়বটা তার দিকে এগিয়ে আসে এবং সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। পরে আমি নাকি তাকে সেই পুরাতন তাল গাছের নিচে খুঁজে পাই। সেই তাল তলাতে কিভাবে গেল সে বলতে পারে না। তার পরের দিন স্থানীয় ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। কিছু পানি পড়া এবং একটি তাবিজ দেন তিনি, এবং সেটি সবসময় সঙ্গে রাখতে বলেন। এটাও বলেন যে যেন রাতের বেলাতে একা বের না হয়, এবং বলেন তার উপর বদ জিনের প্রভাব আছে, তাকে তাদের কাছে নিয়ে যেতে চায়। এরপর অনেক দিন সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ একদিন আবার সেটির পুনরাবৃত্তি ঘটে। তখন শীতকাল প্রায় শেষ। আমার হোস্টেল থেকে 8 কিলোমিটার দূরে নড়াইল শাহবাদ মজদিয়া কামিল মাদ্রাসায় ওয়াজ মাহফিল ছিল সেদিন। বন্ধুরা মিলে ঠিক করলাম সেখানেই যাব। যেই ভাবা সেই কাজ। রাত 8টার কিছু সময় পর রওনা হলাম, বাহন মোটর সাইকেল। যথারীতি মাহফিল শেষে হোস্টেলে রওনা দিলাম। হোস্টেলের কাছে আসতে সেই পুকুর পাড়ে আসতেই চোখ পড়ল রোড লাইটের আবছা আলোয় দেখতে পেলাম পুকুরে সিঁড়ির নিচে কে যেন দাঁড়িয়ে আছে। একটু এগোতে দেখতে পেলাম, আরে এটা তো শাহিন। শাহিন, হাই শাহিন। চোখ খুলল সে, আমাকে দেখে অবাক। ইমাম ভাই, তোমরা? আর আমি এখানে কেন, কিভাবে বুঝতে পারছি না। তার হাতের দিকে তাকিয়ে দেখলাম হুজুরের দেয়া সেই তাবিজটিও নেই। তাকে ধরে সবাই রুমে নিয়ে আসলাম। পরদিন আবার মসজিদের ইমাম সাহেবের কাছে নিলে তিনি বলেন, জিনটা আজ তাকে নিতে এসেছিল। তার সাথে এতদিন থাকা তাবিজটির কারণে সে সুযোগটি পাচ্ছিল না। আছে তাকে পুকুরে ডুবিয়ে মারত। তোমরা যদি আর একটু দেরি করে ফিরতে। আমরা হুজুরকে এর একটা সমাধান করতে বললাম। তিনি সেটি করলেন। হুজুর তিনার রাখা জিনের মাধ্যমে জিনের সাথে কথা বললেন, এবং প্রথম জিনটি কিছুতেই চাইছিল না যে শাহিন না বুঝেই তার বাচ্চাকে ছায়ের আগুন দিয়ে হত্যা করেছে সেটা বলল। এবং বলে রাখা ভালো যে ঘরের পাশে ছিল পুরাতন তাল গাছের একটি, এখানে তারা শাহিনকে নিয়ে যাবে। তারা নাকি 10 বছর ধরে ওই তাল গাছে থাকে। তাদের এতদিনের জায়গা ছেড়ে তারা কিছুতে যেতে রাজি হচ্ছিল না। হুজুর অনেক বোঝানোর পরে, তাদের ভয় দেখানোর পর তারা এক পর্যায়ে যেতে রাজি হয়। বিনিময়ে তারা 3 কেজি এক দামে কেনা মিষ্টি, এক দামে 3টি মোরগ, শাহিনের মাথার একগুচ্ছ চুল এবং আম গাছের একটি বড় ডাল দাবি করে। তাদের কথা মতো সবকিছুর ব্যবস্থা করা হয়। চাওয়া জিনিসগুলো দিয়ে দেওয়া হয় এবং তারপর আম গাছের একটি ডাল নিয়ে তারা চলে যায়। পরের দিন সকালে আম গাছের একটি ডাল ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং ছাদে জিনিসগুলোর কোনো খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে আরও 3 বছর সেখানে ছিলাম এবং কোনো সমস্যা হয়নি। শাহিনের অবস্থা অনেক ভালো। অনেক মিস করি সেই হোস্টেল লাইফের দিনগুলো। রাতে লুকিয়ে কার্ড খেলা এবং স্যারদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে মাছ চুরি, রাতে বাইরে যাওয়া, কত কিছু। ইমাম গাজ্জালি লিখেছেন নড়াইল থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকে আমাদের এই এপিসোড শুনছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের আজকের এপিসোডটি খুব ভালো লেগেছে। দোয়া করবেন আমার জন্য। আমরা চলে যাব আজকের মতো, কিন্তু ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।